ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সেল আছি আপনাদের সঙ্গে। দর্শক, আপনারা জানেন যে গতকালকে সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যিনি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন, তার একটি বক্তব্য প্রথমে দেওয়াকে কেন্দ্র করে এবং পরবর্তীতে তার বক্তব্যের কিছু শব্দ ভাষা ব্যবহারকে কেন্দ্র করে বাংলাদেশে একটি বড় ঘটনা ঘটে গেছে। সেটি হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বর, যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন, পরবর্তীতে সেটি একটি জাদুঘরে রূপান্তর করা হয়েছিল, সেটি একেবারেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে অবশ্য ৫ আগস্ট যখন শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যায়, ওই দিনও কিন্তু সেখানে ব্যাপক ভাঙচুর এবং যা যা ছিল প্রায় সব কিছু নিয়ে যাওয়া হয়। একটা কাঠামো, যেটি বাড়ির কাঠামো যেটি ছিল, মূলত এবার সেই কাঠামোটি একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে সারা দেশে বিভিন্ন জায়গায়, যেটি বঙ্গবন্ধু পরিবারের ঘরবাড়ি, পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরেও কিন্তু হামলার ঘটনা ঘটেছে। তো এই ঘটনাটি পর কিন্তু এটি নিয়ে বাংলাদেশ সরকারের মধ্যে বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তারা এই জন্য মনে করছে যে মূলত শেখ হাসিনা, যিনি ভারতে এই মুহূর্তে পালিয়ে আছেন, তার বক্তব্য মানুষকে ক্ষুব্ধ করেছে এবং এই ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এই ঘটনাটি ঘটেছে। মূলত এই ঘটনার উস্কানিদাতা শেখ হাসিনা ছিলেন বলেই তারা কিন্তু তাদের বিবৃতিতে উল্লেখ করেছেন। এবং এর পেছনে স্বাভাবিকভাবেই একটি কথা তাহলে আসে যে ভারতে এই মুহূর্তে পলাতক অবস্থায় থাকা শেখ হাসিনার যে বক্তব্য, তিনি তো এটি মূলত তার বক্তব্য বাংলাদেশের হাইকোর্টের একটি রায়ের কারণে তা কিন্তু কোনো গণমাধ্যম বা কোথাও প্রচার করার কোনো সুযোগ নাই এবং এটি কিন্তু গণমাধ্যম মেনেই চলছে। অতীতেও কিন্তু এমন ঘটনা অন্য নেতাদের ক্ষেত্রে ছিল, বিশেষ করে তারেক রহমানের ক্ষেত্রেও এমন ঘটনা ছিল, তখন তারেক রহমানের বক্তব্য প্রচার করা হতো না। তো একটা প্রসঙ্গ এখানে আসছে যে তিনি তো বিভিন্ন সোশ্যাল মাধ্যম ব্যবহার করেই মূলত বক্তব্য দিচ্ছেন, যেটি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, টিকটক আছে এর মধ্যে। তো এই ধরনের মাধ্যমে যদি তার বক্তব্য তিনি প্রকাশ করেন, সেটা আসলে কিভাবে বন্ধ হবে? এটি তো আসলে গণমাধ্যম নয়। পাশাপাশি সেগুলো বিদেশিরা পরিচালনা করেন, তারাও তো চাইলে এটিকে সরিয়ে দেবেন এমন কোনো, বা আমাদের দাবির প্রেক্ষিতে বা আমাদের চাওয়ার প্রেক্ষিতে তারা সেটা বন্ধ করবেন, ব্যাপারটা তো এমন নয়। এবং সবচেয়ে বড় কথা, তিনি তো ভারতে আছেন। এখন ভারত সরকার কি তার বক্তব্য দেওয়া তাকে বন্ধ করে দিতে পারবেন? যে আপনি এইখানে থাকতে গেলে, আপনি যেহেতু এখানে এই মুহূর্তে পালিয়ে এখানে আসছেন এবং এখানে থাকছেন, আমরা আপনাকে থাকতে দিয়েছি, সো আপনি কোনো বক্তব্য দিবেন না, এটি তারা করতে পারে কিনা, এ নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা হচ্ছে। এ নিয়ে আমরা এখন মূলত আপনাদের সাথে কয়েকটা বিষয় নিয়ে এখানে আলোচনা করব। তার আগে আমরা যদি একটু দেখি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কালকের যে ঘটনা, কালকে থেকে আজকে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, তার কিন্তু একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে সরকার কিন্তু বলছে যে ৩২ নম্বরের ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে এই হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাগুলোর মধ্যে। এখানে বলা হয়েছে যে সুস্পষ্টভাবে একটা প্রসঙ্গ কিন্তু সরকার বলেছে যে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি চায় না। এবং তার পেছনে এই বক্তব্যকে ঘিরে যে কিছু ঘটনা ঘটেছে, সেখানে তারা বলেছে বক্তব্যের পেছনে মূলত দুটি ঘটনা কাজ করেছে। তার মধ্যে একটি হচ্ছে যে তারা এখানে উল্লেখ করছে যে বিগত যে 6 মাসে এই সরকার ক্ষমতায় আসছে, যেটি আমরা বলছিলাম 5 থেকে 8 আগস্ট পর্যন্ত কিন্তু কোনো সরকার ক্ষমতায় ছিল না। তো 6 মাস, এই সরকারের যে 6 মাসের বয়স, তারা এই বলছে যে 32 নম্বর বাড়িতে কিন্তু এই সরকারের সময় কোনো হামলা হয়নি এবং আসলেই কোনো হামলার ঘটনা ঘটে নাই। গতকালকে রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্য ঘিরে, যার দুটি অংশ রয়েছে। একটি অংশ হলো জুলাই অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা, তাদেরকে অপমান করেছেন, অবমাননা করেছেন, শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই অভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা করেছেন, যেটি সরকারের বিবৃতিতে বলা হয়েছে একটি কারণ। দ্বিতীয় কারণ হিসেবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস, অমানবিক প্রক্রিয়ায় নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরও তিনি একই হুমকি ধামকি সুরে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন, হুমকি ধামকি দিচ্ছেন। শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন। তো এইখানে যে এই সরকারের যে বিবৃতি, সেই বিবৃতির একটি অংশ এখানে সুস্পষ্টভাবে এর কারণগুলো উল্লেখ করা হয়েছে। সরকার কিন্তু পাশাপাশি এটিও বলেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক রাখা যায়, সেই ব্যাপারে কিন্তু তারা সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন।
এর পাশাপাশি আরও একটি ঘটনা কিন্তু আজকে ঘটেছে যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের কাছে এই যে ঘটনাগুলো ঘটলো শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে সরকার যেটি বলছে তার জন্য ভারতের কাছে একটি প্রতিবাদপত্র দেওয়া হয়েছে। ভারতের যিনি ভারপ্রাপ্ত হাইকমিশনার, আপনি জানেন যে যিনি হাইকমিশনার তিনি এই মুহূর্তে দিল্লিতে আছেন, দেশে নাই, বাংলাদেশে নাই। ফলে ভারপ্রাপ্ত যিনি হাইকমিশনার তার কাছে এই প্রতিবাদ লিপি কিন্তু হস্তান্তর করা হয়েছে পররাষ্ট্র দপ্তর থেকে। এবং এরপরে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু একটি কথা বলেছেন এবং সেই যেটি তিনি বক্তব্য দিয়েছেন মূলত প্রতিবাদপত্রেও একই ধরনের ঘটনাগুলো কিন্তু তিনি সেখানে উল্লেখ করেছেন। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সরকারের কাছে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ক্রমাগত মিথ্যা ও বানোয়াট বক্তব্য এবং বিবৃতি দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতার সৃষ্টির তীব্র প্রতিবাদ জানিয়েছে। সেই যে প্রতিবাদ পত্রটা সেখানে দেওয়া হয়েছে। ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে হস্তান্তরিত প্রতিবাদপত্রের মাধ্যমে মন্ত্রণালয় গভীর উদ্বেগ, হতাশা ও বাংলাদেশের সরকারের গুরুতর আপত্তি প্রকাশ করেছে। কারণ এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করেছে। মন্ত্রণালয় আরও জোর দিয়ে বলেছে যে তার এই ধরনের কার্যকলাপ বাংলাদেশের প্রতি শত্রুতাপূর্ণ আচরণ হিসেবে বিবেচিত এবং দুই দেশের মধ্যে একটি সুষ্ঠু সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার জন্য সহায়ক নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছে, যাতে তিনি ভারতে থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার এবং অন্যান্য যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই ধরনের মিথ্যা, বানোয়াট, উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেন। ভারতের দাবি, তারা যেটি পররাষ্ট্র আমাদের উপদেষ্টা বলেছেন যে ভারত দাবি করেছে যে শেখ হাসিনাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছেন না, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তিনি তার ব্যক্তিগত ফোন ব্যবহার করে অন্য দেশ থেকে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দিচ্ছেন। এটি কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ভারতের পক্ষ থেকে যে কথাটা বলা হয়েছে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে তাহলে শেখ হাসিনার বক্তব্য কি আদতে বন্ধ করা সম্ভব? এখানে কয়েকটা বিষয় হচ্ছে যে এটি সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে যে ভারত আমরা যেটি গণমাধ্যম আইন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দেখেছি, সরকারের থেকে কথা বলে দেখেছি, সেটি হচ্ছে যে ভারত সাবেক প্রধানমন্ত্রী বা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এবং থাকতে দিয়েছেন, কিন্তু তার উপর কিন্তু কোনো রেস্ট্রিকশন তারা আরোপ করেছেন বা তাকে গৃহবন্দী করে রেখেছেন, আটকে রেখেছেন, বিষয়টা এমন নয়। তিনি কিন্তু সেখানে একজন মুক্ত মানুষ হিসেবে তিনি বসবাস করছেন, তাকে ট্রাভেল পাস দেওয়া হয়েছে এমন খবরও কিন্তু গণমাধ্যমে এসেছে। ফলে তার সিকিউরিটি নিয়ে ভারত সরকারের হয়তো উদ্বেগের কারণ থাকতে পারে যে তিনি কোথাও গেলে সিকিউরিটি হ্যাম্পার হয় কিনা, তার নিরাপত্তা ব্যবস্থাটা তারা সুষ্ঠুভাবে যেহেতু তারা তাকে আশ্রয় দিয়েছেন। কিন্তু তিনি ফোন ব্যবহার করে কার সঙ্গে কথা বলবেন, কিভাবে কথা বলবেন, সেই বিষয়টি কিন্তু আসলে ভারত সরকারের দেখার বিষয় নয়। ভারত যে কথাটা বলছে সেটা গুরুত্বপূর্ণ, এই যে ভারত কিন্তু তাকে কোনো প্ল্যাটফর্ম, তারা বলতে যে আমরা তাকে এমন কোনো প্ল্যাটফর্ম দাঁড় করাই নাই যে সেখান থেকে তিনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন বা বাংলাদেশের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হচ্ছেন, রাজনীতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, এরকম কোনো প্ল্যাটফর্ম আমরা তাকে দেই নাই বা আমরা তাকে এই ধরনের কোনো সহায়তা তাকে করি নাই। তিনি সেখানে আছেন, তিনি তার একটি ফোন আছে যে ফোনটি তার অধিকারের মধ্যে পড়ে, তিনি সেই ফোনটি দিয়ে তিনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন, বিভিন্ন সোশ্যাল মাধ্যম ব্যবহার করে বিভিন্ন দেশে যে আয়োজিত অনুষ্ঠানে সেখানে তিনি প্রেজেন্স হচ্ছেন অর্থাৎ অনলাইনের মাধ্যমে, এবং সেখানে তিনি বক্তব্য দিচ্ছেন। ফলে ভারতের যে অবস্থান তাতে কিন্তু বাংলাদেশ সরকার যে কথাটা বলছে যেন এই ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তিনি বক্তব্য দিতে না পারেন। বিশেষ করে আপনি যদি আপনারা দেখেন যে অন্তর্বর্তী সরকারের বক্তব্য হচ্ছে ভারত যেন শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয়। তো অন্তর্বর্তী সরকারের এই আহ্বানে ভারত আসলে কতটা সাড়া দিবে সেটি কিন্তু তাদের বক্তব্য দুবারে এটা প্রচার হয়েছে। আজকে যেটি আপনি দেখলেন পররাষ্ট্র উপদেষ্টাও ভারতের কথা বলেছেন, পাশাপাশি ভারতের যিনি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তিনি কিন্তু বেশ কয়েক মাস আগেই এ সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে বলেছিলেন যে আমরা কোনো ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করতে দিচ্ছি না, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের তিনি এখান থেকে করুক, কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি তৈরি করুক বাংলাদেশ বা অন্য কোথাও, সেই ধরনের কোনো কাজে কিন্তু ভারত সরকার সহায়তা করছে না। এখন তিনি যে বক্তব্যটি দিচ্ছেন, তিনি তার ফোন ব্যবহার করে কথা বলছেন, অনেকের সঙ্গে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলছেন, কোথাও সমাবেশ করছেন, বক্তব্য দিচ্ছেন, কোনো অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অনলাইনের মাধ্যমে, সেটি আসলে তারা বোঝাতে চাইছে যে এখানে আসলে ভারত সরকারের কোনো কিছু করার নাই। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার হয়তো প্রত্যাশা করছে, কিন্তু সেই প্রত্যাশা আসলে বাস্তবায়ন করা বা রাখবে কিনা ভারত, সেটি কিন্তু যথেষ্ট সন্দেহের কারণ আছে, এবং এটি হয়তোবা সম্ভব শেষ পর্যন্ত হবে কিনা তার পেছনে কিন্তু অনেকগুলো যুক্ত কারণ কিন্তু ভারত তার পক্ষ থেকে তুলে ধরেছে। ফলে এই মুহূর্তে যদি ভারত সরকারের পক্ষ থেকে তাকে সব কিছু থেকে অনেকটা গৃহবন্দীর মতো করে দেওয়া হয়, কোনো ধরনের ট্রান্সপোর্ট বা কোনো ধরনের যোগাযোগ ব্যবস্থা সব কিছু যদি বন্ধ করে না দেওয়া হয়, তাহলে কিন্তু শেখ হাসিনা যিনি ভারতে এই মুহূর্তে আছেন তিনি কিন্তু এই ধরনের বক্তব্য বিবৃতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বক্তব্য প্রচার করার
ক্ষমতা তিনি রাখেন, এবং সেই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশ সরকার যে আশা বা প্রত্যাশা করছে সেটি আসলে কার্যকর হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবেন। দেখা যাবে যে বিভিন্ন সময় কিন্তু শেখ হাসিনা বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে এই ধরনের বক্তব্যতে আসবেন, অনুষ্ঠানগুলোতে অংশ নেবেন ভার্চুয়ালি, এটি কিন্তু অনেকটা নিশ্চিত হয়ে যাচ্ছে। এবং পররাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য বলেছেন, ভারতের পক্ষ থেকে যে বক্তব্য তুলে ধরেছেন, তাতে কিন্তু এটি তাদের আগের অবস্থানের সাথে মিলে যায়, এবং তারা এটি বলতে যাচ্ছেন এই ব্যাপারটির সঙ্গে আসলে তাদের করণীয় কিছু নাই। ভারতের যেটি হচ্ছে, তিনি তার ব্যক্তিগতভাবে তিনি অংশ নিচ্ছেন, ভারত তাকে কোনোভাবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড, দেশে অস্থিতিশীল সৃষ্টি করা, রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল সৃষ্টি করা, এই ধরনের কোনো কর্মকাণ্ডকে ভারত সহায়তা করছে না।